পৌর নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ। দল নয়, প্রার্থীকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। প্রত্যয়নকারীর নাম জমা দিল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। বগুড়ায় শিয়া মসজিদে গুলির ঘটনা তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি, জানালেন পুলিশ সুপার। আটক ৩ জন রিমান্ডে। আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন। আদিবাসীদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন এনজিও দীর্ঘদিন ধরে কাজ করলেও মেলেনি সুফল, অভিযোগ অস্বীকার এনজিও কর্মীদের। গ্রাম সংগঠনগুলোকে শক্তিশালী করার তাগিদ। এবং যুক্তরাষ্ট্র থেকে আনা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান চট্টগ্রামের নৌঘাটিতে পৌঁছেছে। অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হওয়ার পর যুক্ত হবে বহরে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। নির্বাচন কমিশনে পৌরসভা নির্বাচনে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম লেখা চিঠি পৌঁছে দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সরকারি ছুটির দিন হলেও কমিশনের প্রত্যয়নপত্র গ্রহণ করেন উপসচিব মোখলেসুর রহমান। তফসিল ঘোষণার দিনই পরবর্তী 5 দিনের মধ্যে পৌর নির্বাচনে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আর নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে নির্দেশ দেন সিইসি। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য রিয়াজুল করিম কাউসার কমিশনে এসে দলের পক্ষ থেকে মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম লেখা চিঠিটি পৌঁছে দেন নির্বাচন কমিশনে। ক্ষমতাসীন দলটির পক্ষে প্রত্যয়নকারী হিসাবে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জমা দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবারের পৌর নির্বাচনে মনোনয়নপত্র দেওয়ার ক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা অর্পণ করা হয়েছে। এর আগে বিএনপির 5 সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সহ প্রচার সম্পাদক ইমরান সালে প্রিন্স। তিনি জানান দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান স্বাক্ষর করবেন মনোনয়নপত্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পৌরসভা মেয়র পদে প্রার্থী মনোনয়ন প্রত্যয়ন প্রদানের জন্য আমাদের দলের যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ শাহজাহান সাহেবকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা প্রদান করেছেন। জাতীয় পার্টির পক্ষে দলের প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদকে করা হয় প্রত্যয়নকারী। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, উনি আমাদের পার্টির চেয়ারম্যান, উনি নিজেই পার্টির পক্ষ থেকে নমিনেশন দিবেন। কমিশনের পক্ষ থেকে প্রত্যয়নপত্র গ্রহণ করেন উপসচিব মোখলেসুর রহমান। আসন্ন যে পৌরসভা নির্বাচন হবে তাতে রাজনৈতিক দলের পক্ষ থেকে কার স্বাক্ষরে সেই প্রার্থী তাদের দলীয় প্রার্থী এ ব্যাপারে 5টি দলের পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এছাড়া জাসদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে প্রত্যয়নপত্র জমা দেন দল দুটির প্রতিনিধিরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সারা দেশে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। রাজধানীর পাশের জেলা নরসিংদীর চিত্র ব্যতিক্রম নয়। মনোনয়ন চূড়ান্ত না হওয়ায় এখনকার মেয়র পদপ্রার্থীদের জনসংযোগ তেমনভাবে শুরু না হলেও ভোটারদের আশীর্বাদ দিতে শুরু করেছেন কাউন্সিলর প্রার্থীরা। দীর্ঘদিন ধরে নির্বাচনী এই আমেজ উপভোগ করছেন ভোটাররাও। তবে দলীয় ভিত্তিতে হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন কেউ কেউ। এই অবস্থায় ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এ চিত্রই যেন বলে দিচ্ছে নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই। কেননা নির্বাচন ছাড়া রাজনৈতিক নেতাদের মাঠে নামার এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই নিজের অবস্থানকে জানান দিতে তৎপর রয়েছেন কাউন্সিলর প্রার্থীরা। প্রার্থিতা চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে তারা জনসংযোগ করছেন এলাকার মোড়ে মোড়ে। সমাজে কর্মকাণ্ড করি কিন্তু এত বড় হয়েছে, জনগণের মাঝে কিন্তু আমি কিন্তু থাকতে চাই, জনগণের ভালোবাসা নিয়ে থাকতে চাই। তবে দলীয় সমর্থন চূড়ান্ত না হওয়ায় নির্বাচনী প্রচারণায় কিছুটা কম দেখা যাচ্ছে মেয়র পদপ্রার্থীদের। এর মাঝেও গণসংযোগের মাধ্যমে নিজের জনপ্রিয়তার জানান দিয়ে দলের নজর কাড়ার চেষ্টা করছেন কেউ কেউ। দলের নেতাকর্মীরা, বেশিরভাগ নেতাকর্মীরা যাকে চায় এবং নরসিংদীর বেশিরভাগ সংখ্যক জনগণ যাকে চায় তাকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে আমার দল, এটা আমার প্রত্যাশা। আমার সকল কাজ থাকবে মঙ্গলের, উন্নয়নের এবং
মানব কল্যাণী। এর যে সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা আছি। নির্বাচনে আমরা ভালোভাবে করতে পারি এবং লেভেল প্লেইং ফিল্ডের জন্য ভালো থাকে, সেটাই আমরা সরকারের কাছে চাবো ইনশাআল্লাহ। দীর্ঘ বিরতির পর হঠাৎ এই নির্বাচনী আমেজ উপভোগ করছেন ভোটাররাও। পুরোদমে প্রচার প্রচারণা শুরু না হলেও ভোট দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। কেমন ভালো লোক কি কাজ করে দেশে, কি এলাকা কেমন ভালো মন্দ কাজ করে তা দেখতে হইব, বুঝছেন? আমরা তারপর চিন্তা আমরা করবো কাজের দেওয়া যায়। যারা দেশের উপকার করে, দেশের উপকার করে, যারা মানুষের জন্য বিপদ আপদে এগিয়ে আসে, তাদেরকে আমরা ভোট দেব, তাদেরকে উৎসাহ দিব, আমরা নিজেরাও ভোট দেব। এদিকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকারের এই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন ভোটারদের কেউ কেউ। আগামী 30 ডিসেম্বর প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া 236টি পৌরসভার মধ্যে নরসিংদী রয়েছে 3টি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। প্রায় অর্ধকোটি নতুন ভোটারকে বাদ রেখে তড়িঘড়ি করে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের কোনো যৌক্তিকতা দেখছেন না স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা। তারা বলছেন, বড় ধরনের কোনো আইনি ব্যত্যয় ছাড়াই নির্বাচন কমিশন এক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসযোগ্য ও সমঝোতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা জরুরি বলেও মনে করেন তারা। এমন কি প্রয়োজন পড়ল যে 50 লক্ষ ভোটারের জীবনের প্রথম ভোটটি দেওয়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত রেখে 3 দিন আগেই ভোটটি আয়োজন করতে হবে? পৌরসভা নির্বাচনে শর্ত সাপেক্ষে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণার সময় নতুন ভোটারদের বাদ রেখে নির্বাচন অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মুখপাত্র। নতুন ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার জন্য 15 দিন সময় বাড়ানোর দাবি জানান তিনি। আমরা আপনাদের কাছে বিষয়টি একই দিন ক্ষমতাসীন মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও জানানো হয় এ দাবি। এ নিয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত আগের সিদ্ধান্তে অনড় থাকার মনোভাব দেখালেও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা মনে করেন কমিশনের সদিচ্ছার উপরই নির্ভর করছে এর সমাধান। 1-2 সপ্তাহের ব্যবধানে পড়ে নতুন ভোটার যারা হয়েছে তারা ভোটটা দিতে পারবেন না। তারা 5 বছর কিন্তু তাদের নিজ নিজ পৌরসভায় ভোটটা দিতে পারবেন না। এই দুটো জিনিসকে সামনে রেখে যদি নির্বাচন কমিশন মনে করে আমরা নির্বাচনটাকে ইনক্লুসিভ করব, সবার অংশগ্রহণটাকে সহজ করব, তাহলে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারে। নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও আন্তরিক হওয়ার তাগিদ দিয়ে তারা বলছেন, একরোখা মনোভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এখন বিএনপির সাথে ডেকে কথা বলতে পারেন। বিএনপির উচিত এটা গ্যালারি প্লে না করে সাংবাদিক সম্মেলনে যেমন বলছেন নির্বাচন কমিশনের সাথে কথা বলা, তাহলে এটা বরফ গলবে। এবং আমার মনে হয় না আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো বড় ধরনের কোনো অপোজিশন আছে এটাতে। একগুয়েমি বা অনড় মনোভাব, সেটা যেই পক্ষে হোক, নির্বাচন কমিশন হোক বা অন্য পক্ষের হোক, যেন এই প্রয়োজনটা আমরা মেটাতে ব্যর্থ না হই। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের স্বচ্ছতা নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন তারা। তাদের তো নিজস্ব কর্মকর্তা আছে, সেটা না দিয়ে প্রশাসন থেকে কেন দিয়েছেন? এটা অনেকটা যেন নিজের হাত পা নিজে পেছনে বন্ধ করে নিজের শক্তি প্রয়োগের কোনো ইচ্ছাই যেন নাই। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশনকে আরো তৎপর হওয়ারও আহ্বান জানান বিশেষজ্ঞরা। জনমনে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পৌরসভা নির্বাচনের তফসিল পেছানোর এখতিয়ার একমাত্র নির্বাচন কমিশনের আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়া মহাশাসনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে তিনি একথা বলেন। তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার কথা। কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন পিছানো বা আগানোর যে ব্যাপারে নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে তার যা দাবি করলে সেটা নির্বাচন কমিশন ভাববে। এটা আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে আমাদের এটা ভাবনার বিষয় নেই। নির্বাচন কমিশন যেটা যৌক্তিক মনে করবেন সেটাই করবেন। বগুড়ায় শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে নিহতের ঘটনায় গ্রেফতার 2 জনের 7 দিন করে এবং একজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামসুন্দর রায় এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এখন পর্যন্ত এই ঘটনায় মোট 6 জনকে আটক করা হয়েছে। এদিকে ঘটনার পর এখনও আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। তবে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের পাশাপাশি পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় আল হোসেন মসজিদ মাগরিবের নামাজ পড়ার সময় মুসল্লিদের উপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন সহ 4 জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু হয়।
আমার কাছে মনে হয় যে মসজিদের সেই আক্রমণটা ছিল খুবই স্বল্প সময়ের, হয়তো সর্বোচ্চ 2 মিনিটের একটি অপারেশন। তারা অপারেশনটা করে খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং গুলির খোসা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এটি .22 বোরের রিভলভার ইউজ করা হয়েছিল। আমরা যে দুজনকে আটক করেছি, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করেছি, তাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সন্তোষজনক কোনো জিজ্ঞাসাবাদের মাধ্যমে সন্তোষজনক কোনো অগ্রগতি এখন পর্যন্ত আমরা করতে পারি নাই। বাট আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, এই বিষয় সহ আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা তদন্ত করতেছি। এদিকে দিনাজপুর, রংপুর ও খুলনায় ধর্মযাজকদের হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিনাজপুরে বীরগঞ্জের ক্যাথলিক চার্চের ফাদার কার্লসকে আইএসের বরাত দিয়ে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার পর শহরের গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তল্লাশির পরই সবাইকে গির্জায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। রংপুরে খ্রিস্টান সম্প্রদায়ের 10 জনকে হুমকির ঘটনায় চার্চগুলোতে র্যাবের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। তবে এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের পরিবারের সদস্যরা। এদিকে খুলনায় 2 খ্রিস্টান ধর্মযাজককে হত্যার হুমকির পর নগরীর 35টি গির্জার ভেতরে ও বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া 2 ধর্মযাজকের বাসভবন এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি উদ্ঘাটনের জন্য আমাদের অনুসন্ধান প্রক্রিয়া জোরালোভাবে অব্যাহত রেখেছি আমরা, এবং সাথে সাথে এই গির্জা সহ খুলনা মহানগরীর সকল গির্জাতে পুলিশি তৎপরতা আমরা জোরদার করেছি পোশাকে এবং সাদা পোশাকে। হোসেনি দালানে বোমা, বগুড়ায় শিয়া মসজিদে গুলি করে একজনকে হত্যা কিংবা খ্রিস্টান ধর্মযাজকদের উপর হামলা ও হত্যার হুমকি সবই পরিকল্পিত বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এসব মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেষ্ট থাকলেও মাঠ পর্যায়ের সদস্যদের সক্ষমতায় ঘাটতি রয়েছে। আর অপরাধ বিজ্ঞানীদের মতে জঙ্গিবাদ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর পরস্পর দোষারোপমূলক নীতির সুযোগে মাথাচাড়া দিয়েছে উগ্রবাদ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। মহররমের রাতে হোসেনি দালানে বোমা হামলায় 2 জনকে হত্যার আতঙ্ক যখন কিছুটা কেটেছে, তখন বগুড়ায় শিয়া মসজিদে গুলি করে হত্যা করা হলো একজনকে। এতে আহত হন বেশ কয়েকজন। একইভাবে পাবনার ঈশ্বরদীতে ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা কিছুটা আড়াল হতেই রংপুর, দিনাজপুর ও খুলনায় হত্যার হুমকি দেওয়া হয় ধর্মযাজকদের। এর কিছুদিন আগে দিনাজপুরে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় এক ইতালিয়ান নাগরিকের উপর। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ঘটনার আলামত দেখে মনে হয় একের পর এক এই হামলা পরিকল্পিত কোনো গোষ্ঠীর কাজ। সুপরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের ভিতরে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে তারা নতুন কৌশলে, নতুন লক্ষ্যে এই শিয়া সম্প্রদায়, যারা একেবারে নিরীহ, অনুল্লেখিত, যেটাকে ইনসিগনিফিক্যান্ট বলা যায়, তাদের উপর আক্রমণ চালাচ্ছে। আপনার তাজিয়া মিছিলে হামলার যে মূল পরিকল্পনাকারী তিনি বন্দুকযুদ্ধে মারা গেলেন। হোয়াট ডাজ ইট মিন? আর অপরাধ বিজ্ঞানীদের মতে উগ্রবাদ ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপের যে নীতিতে চলছে, এসব হামলার ঘটনা তারই ফল। জঙ্গিবাদের যে উত্থান, মানে এইখানে কিন্তু আপনার আমাদের যে কনফ্রন্টেশনাল পলিটিক্স তার একটা বড় ভূমিকা রয়েছে। এখানে সরকার এবং বিরোধী দল তাদের নিজেদের স্বার্থে জঙ্গিবাদকে ব্যবহার করছে। এই জায়গায় কিন্তু সদিচ্ছা দরকার। এই জঙ্গি সংগঠন তো বহুদিন ধরে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে, যেহেতু তারা এখন অনেকটাই কোণঠাসা বিভিন্ন কারণে। বিশ্বে যে সমস্ত লিডিং জঙ্গি সংগঠনগুলো আছে, যেমন আইএস, আল কায়দা, বোকো হারাম, পাকিস্তানের লস্করে তৈবা, তাদের কাছে তাদের উপস্থিতিটা সরবে জানাতে চায়। তবে তারা মনে করেন এসব নাশকতার ফলে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা পড়বেন আতঙ্কে, আর তাই আইনের পাশাপাশি রাজনৈতিকভাবে এসব মোকাবেলার তাগিদ তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হলো ফিঙ্গারপ্রিন্ট স্কুল অ্যাটেন্ডেন্স পদ্ধতির ব্যবহার। শতভাগ উপস্থিতির পাশাপাশি নিশ্চিত করবে নিরাপত্তাও। সম্প্রীতি ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের ফ্রেন্ডশিপ মোটর র্যালিটি বাংলাদেশে প্রবেশ করেছে। দুপুর 1:30টার দিকে বিলোনিয়া স্থলবন্দর দিয়ে র্যালিটি দেশে প্রবেশ করে। র্যালির 20টি গাড়ি বহরে বাংলাদেশের 6 জন, ভুটানের 4 জন, নেপালের 4 জন এবং ভারতের 66 জন প্রতিনিধি রয়েছেন।
এর আগে গত 15 নভেম্বর ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর এলাকা থেকে মোটর যাত্রাটি শুরু হয়। পরে ভারত, নেপাল ও ভুটানের 3500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ র্যালিটি বাংলাদেশে প্রবেশ করল, যেটি বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকা সহ মোট 1000 কিলোমিটার পাড়ি দিয়ে যশোরের বেনাপোল দিয়ে আগামী 1 ডিসেম্বর কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের বিজনেস নেপালে গিয়ে বিজনেস করতে পারে, এখানে ট্রেড রুট ইউজ করতে পারে, কাউন্টার পার্ট আমাদের দেশেরও গাড়ি এদিকে যেতে পারে। এইসবগুলি ইউরোপে যেরকম সিস্টেম আছে কমন ইউরোপের মধ্যে সব দেশে যেতে পারে। আলটিমেটলি আমরা এদিকে যাচ্ছি, আমাদের মধ্যে কোনো ব্যারিয়ার নেই। বাংলাদেশ যেটি পাবে, আমাদের সাথে ভারতের যেই ট্রেড হচ্ছে এটি আমার মনে হয় এই ট্রেডের ক্ষেত্রে আমরা কিছুটা হলেও ভুটান, নেপাল অর্থাৎ সবার সাথে আমাদের একটা ট্রেডের যেই ব্যালেন্স হবে। খুব শিগগিরই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে চট্টগ্রামের হালিশহর আবাহনী মাঠে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমাদের জিএসপি নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারা এখন আর কোনো সমস্যা দেখেন না। এখন পাওয়ার ব্যাপার আমি নিজে মনে করি যে কংগ্রেসের মিটিং হলেই বাংলাদেশ বিরুদ্ধে যে জিএসপি স্থগিত করেছে সেটা আমরা ফিরে পাই। যেই কাজটা তারা করেছে এটা অন্যায় করেছে, কারণ আমাদের থেকে অনেক দেশ যারা আমাদের কাছাকাছিও তারা পেয়েছে। আইন শৃঙ্খলার বাহিনীর কাছ থেকে ইতিবাচক সংকেত পেলেই ফেসবুক সহ অন্যান্য বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে সিলেট এমসি কলেজে ওয়াইফাই সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। জাতীয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে কিছু সোশ্যাল মিডিয়া সাইট সাময়িকভাবে সুইচ করা হয়েছে। তবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী এজেন্সির যখনই আমরা সিগন্যাল পাবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী এজেন্সিগুলোর তরফ থেকে যখন তথ্য আমরা পাবো, তখনই আমাদের ফেসবুক সহ যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আপাতত স্থগিত করা হয়েছে সেগুলো খুব শীঘ্রই খুলে দেওয়া হবে। প্রথমবারের মতো চট্টগ্রামের জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ে বসানো হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল অ্যাটেন্ডেন্স প্রযুক্তি। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ এবং বের হওয়ার যাবতীয় তথ্য তাৎক্ষণিকভাবে SMS এর মাধ্যমে চলে যাবে অভিভাবকদের মোবাইল ফোনে। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শিক্ষার্থীরা স্কুলে আসলে নানা ধরনের শঙ্কায় থাকেন অভিভাবকরা। ঠিকমতো ক্লাস কিংবা পড়াশোনা করছে কিনা তা নিয়ে তাদের থাকে দুশ্চিন্তা। আর এই শঙ্কা কাটাতে ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল অ্যাটেন্ডেন্স প্রযুক্তির ব্যবহার শুরু করেছে চট্টগ্রামের জামাল খান কুসুম কুমারী বালিকা বিদ্যালয়। শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ কিংবা বের হওয়ার সময় ফিঙ্গারপ্রিন্টে আঙ্গুলে চাপ দিলেই SMS অ্যালার্ট সার্ভিস সফটওয়্যারের মাধ্যমে সব তথ্য জানতে পারবেন অভিভাবকরা। এছাড়া বিদ্যালয়ের ফলাফল প্রকাশের খবরও পাওয়া যাবে মেসেজের মাধ্যমে। এখনকার বাচ্চারা তো স্বাভাবিকভাবে এই বয়সের বাচ্চারা একটু দুষ্টামিতে থাকে, তো যখন ওনারা এই SMS-টা পান তখন মনে করেন যে না ঠিক আছে স্কুলে পৌঁছেছে। বেরোয়ার সময়ও একই সুবিধাটা পাচ্ছে তারা। আর প্রযুক্তির উৎকর্ষতায় এমন একটি উদ্যোগে অনেকটাই চিন্তামুক্ত শিক্ষার্থীদের স্বজনরা। আমার মেয়ে যে মানে স্কুলে পৌঁছছে বা বাসায় চলে যাচ্ছে, মেসেজটা যাচ্ছে, মানে এটা একটা টেনশন মুক্ত। যখন স্কুল ছুটি হবে তখনই ওখানে মেসেজটা যায় আপনার মেয়ে এখন ছুটি হয়েছে আপনার, তো আমরা তো যত সময় মেয়ে পেয়ে যাই। আগামীতে নগরীর আরো বেশ কয়েকটি বিদ্যালয়কে এই ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির আওতায় আনা হবে বলে জানালেন এই প্রকল্পের উদ্যোক্তা। এই পদ্ধতির মাধ্যমে রেজাল্ট শিটটা সাথে সাথে অভিভাবকের কাছে চলে যাবে। আগামী মাসের মধ্যে আমরা আরো 2-1টি স্কুলে এই পদ্ধতি চালু করতে যাব। W3 এক্সপ্লোরার বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এই কাজটির বাস্তবায়ন করে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ না করলে রাজনৈতিকভাবে ভুল করবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের আলী আহমদ মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মায়েদের ভূমিকা শীর্ষক মা সমাবেশে
যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নির্দিষ্ট সময় নির্বাচন হবে, বাংলার মানুষ নির্বাচনমুখী, নির্বাচন হাওয়া বইতেছে এবং সুষ্ঠু সময় অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। দেখবেন ইনশাল্লাহ তাদের যদি শুভবুদ্ধ উদয় হয় তাহলে নির্বাচন আসলে ভালো হবে। আর যদি না আসে, ওই যে দেখেন জাতীয় নির্বাচন অংশ না কইরা কান্দাকাটি করতেছে। আর ঠিক একই অবস্থা এই নির্বাচন অংশ না করলো তার আমও যাইব, সালাও যাইব। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় একটা সময় বাল্যবিয়ের প্রচলন ছিল ব্যাপক হারে। স্থানীয়ভাবে জনমত গড়ে তোলার মাধ্যমে এই প্রবণতা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছেন উপজেলার সরকারি কর্মকর্তারা। এক্ষেত্রে গ্রামীণ সমাজ অবকাঠামো উন্নয়নে জাইকার কাইজেন প্রকল্প শক্তিশালী ভূমিকা পালন করেছে। খুব শিগগিরই এই উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা। ফরিদপুর ঘুরে এসে নুরুল আলম নয়নের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। উপজেলার এমকেডাঙ্গি গ্রামের অধিকাংশ পরিবারই কম বেশি সচ্ছল। বখাটেদের উৎপাত খুব একটা নেই, তারপরও বাল্যবিয়ে। আর এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে কাইজেন ধারণা থেকে গ্রামবাসীদের একত্রে ডেকে সভার আয়োজন করে সবার সঙ্গে পরামর্শ করেন উপজেলা কর্মকর্তারা। তেমনি এক সভায় উপস্থিত থেকে জানা গেল, এই গ্রামের অধিকাংশ পরিবারের একাধিক ব্যক্তি প্রবাসী, যারা দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসতে গেলেই পাত্রী হিসেবে পছন্দ করছেন স্কুল পড়ুয়া ছাত্রীদের। মেয়ের সুখের কথা বিবেচনা করে পরিবারের লোকজন রাজি হয়ে যান কোনো কিছু না ভেবেই। মেয়ে তো আমি বিয়ে দেওয়ার রাজি ছিলাম না, কিন্তু ওর আব্বাই বিয়ে দিয়ে লাইছে, এই জন্য আমার হাতে হেরাতে দ্বন্দ্ব। মেট্রিক পাস করলে বিয়ে দিয়ে দিবেন? এখন মেট্রিক পাস করালে বোঝা যাবো রেজাল্টে। আমারও দুইটা ছেলে হয়েছে, দুটোটা ছেলেই মনে করেন পুষ্টির অভাব আছে, ছোট সময় হয়েছে। তাই ওই হিসেবে ওইভাবেই আমি সবাইকে বলি আমার মতো এরকম কারো বাচ্চা অসুস্থ না হোক। মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, প্রতিনিয়ত গ্রামবাসী সচেতন হচ্ছেন। দরিদ্র পরিবারে কেউ বাল্য বিবাহ দিচ্ছে, কিন্তু বিবাহটা করছে ধনী পরিবারের ছেলেরা। বিয়ে যখন দিতে যাচ্ছে তখন তারা ঠিকই খরচ করছে, এবং এই খরচটা হচ্ছে বাল্য বিবাহের ক্ষেত্রে উৎসাহ ব্যঞ্জক। মানুষের মেধাগত সচ্ছলতা কম আছে, মানুষ বুঝতে পারছে না। আরেক কর্মকর্তা জানান, বাল্য বিয়ে রোধে অনেক ক্ষেত্রে তারা আইনি পদক্ষেপও নিয়ে থাকেন। তার মতে চাইলেই সুপরিবর্তন সম্ভব। কাইজেনটা আসলে এটা কনসেপ্টটা কাজটাকে সিম্পলিফাই করা। 8টা উপজেলার 8টা ইউনিয়নকে প্রায়োরিটির ভিত্তিতে আমরা পুরো আমাদের লক্ষ্যটা অ্যাচিভ করব। এটাই হলো আমাদের কাইজেনের মূল। আমরা এখন স্ট্রাগলিং পর্যায়ে আছি, আমরা কাজ করে যাচ্ছি। সুদূর ভবিষ্যতে আমরা একটা ভালো ফলাফল আশা করব। কিশোরীকে বিয়ে দেওয়া যাবে না। উপজেলা কর্মকর্তারা জানান, 2007 সাল থেকে জাইকার কারিগরি সহযোগিতায় বিপিএটিসি আইপিএসটিকিউএম প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্প বাস্তবায়নে জাপানি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ হিসেবে কাইজেনের ভূমিকা অন্যতম। উপজেলার প্রায় 68,000 মানুষকে এই বিষয়ে সচেতন থাকার পরামর্শ অব্যাহত থাকবে বলেও জানান তারা। স্কুলে পাঠাবো। সাইফুল রুদ্র, সময় সংবাদ, চরভদ্রাসন, ফরিদপুর। জামালপুরে খোকা নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। তাদের অভিযোগ, জুয়ার আসরে বাধা দেয়ায় খোকাকে হত্যা করা হয়েছিল। সকালে ইসলামপুর উপজেলার বেলগাছি ইউনিয়নে বরুল গ্রামে মানববন্ধনে অংশ নেন শত শত মানুষ। স্বজনদের অভিযোগ, 22 নভেম্বর দুপুরে আদর্শ গ্রামের কয়েকজন যুবককে জুয়া খেলায় বাধা দিলে প্রকাশ্যে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় খোকা শেখকে। তবে পুলিশ বলছে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা তদন্তাধীন রয়েছে। এছাড়া নিহতের নামে স্থানীয় থানায় 11টি মামলা রয়েছে বলেও নিশ্চিত করে তারা। এদিকে পরিবারের অভিযোগ, এই ঘটনায় স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে তা নেয়নি পুলিশ। পরে 25 নভেম্বর আদালতে গিয়ে 12 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। যদিও ঘটনার পরপরই গণপিটুনিতে ডাকাত নিহত বর্ণনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। আজমালির বেটা হেসে নিয়ে বেলাল আমার বাবার গলায় গামছা দিয়ে বাইকেরা ধর শালাক মার, শালা জুয়া খেলানোর পদ্ধতি বকে। জুয়া বন্ধ করার কারণে খালেক চেয়ারম্যানের লোক মরহুম আজম আলীর লোকজন দিনে দুপুরে খোকাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। বাংলাদেশ ভারতের মধ্যে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলনে অংশ নিতে ভারতের সীমান্তবর্তী 6টি জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসক সহ 13 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেছেন। সকাল 10:30টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রাব্বি সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। এদিকে সম্মেলনে সীমান্ত হত্যা, নারী শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবার কথা রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে আনা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান এখন চট্টগ্রামের নৌঘাঁটিতে। বেলা 12:15টায় চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আখতার হাবিব জাহাজটি গ্রহণ করেন। 11 অক্টোবর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ঘাঁটি আলামেগা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। বিস্তারিত কমলদের রিপোর্টে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে সংগৃহীত যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান চট্টগ্রাম নৌঘাটিতে আসার পর প্রচলিত রীতি অনুযায়ী বরণ করে নেওয়া হয়। এ সময় নৌবাহিনীর বাদক দল রণসঙ্গীত সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে জাহাজটিকে অভিনন্দন জানায়। জাহাজের ওয়েট 3500 টন এবং জাহাজটি 29 নট গতিবেগে চলতে পারে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই কাটার জাহাজটি 1968 সালের 16 নভেম্বর প্রথম যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড যাত্রা শুরু করে। পরবর্তীতে চলতি বছর 3 ফেব্রুয়ারি এটি ডিকমিশন করে। আর গত 5 মে এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড। জাহাজটি বাংলাদেশ নৌবহরের 9ম ফ্রিগেট স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয়েছে। 115 মিটার দৈর্ঘ্য এবং 13 মিটার প্রস্থের এই জাহাজটি পরিচালনার জন্য 21 জন অফিসার এবং 157 জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে। নৌবাহিনী যে শক্তি বৃদ্ধি হবে তাতে আমাদের যে ইজেড আছে ওখানে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসকে নৌবাহিনী আরও ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। সমুদ্র অভিযান জাহাজটি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ জাহাজ। এর আগে যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা হয়েছিল সমুদ্রজ নামে অপর একটি যুদ্ধ জাহাজ। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দেওয়ার চেষ্টা করছে সরকার। আর এরই অংশ হিসেবে সংগ্রহ করা হচ্ছে বড় বড় যুদ্ধ জাহাজ। আর এ বহরে আগামী বছর যুক্ত হচ্ছে সাবমেরিন। চট্টগ্রাম নৌঘাটি থেকে কমল দে, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ। দল নয়, প্রার্থীকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। প্রত্যয়নকারীর নাম জমা দিল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। বগুড়ায় শিয়া মসজিদে গুলির ঘটনা তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি জানালেন পুলিশ সুপার। আটক 3 জন রিমান্ডে। আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন। আদিবাসীদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন এনজিও দীর্ঘদিন ধরে কাজ করলেও মেলেনি সুফল। অভিযোগ অস্বীকার এনজিও কর্মীদের। গ্রাম সংগঠনগুলোকে শক্তিশালী করার তাগিদ। এবং যুক্তরাষ্ট্র থেকে আনা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান চট্টগ্রামের নৌঘাটিতে পৌঁছেছে। অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হওয়ার পর যুক্ত হবে বহরে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।